ভিডিও শুরুতে আমি তোমাদের একটা কথা বলতে চাই, যদি তোমরা আগের এপিসোড গুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স খুলে দেখবেন, সব কটা ভিডিও লিংক দেওয়া আছে। টু ইউর ইটার্নিটির 3 নম্বর এপিসোডে আমরা দেখেছিলাম রিন তার বন্ধুদের বিদায় জানিয়ে সেইখান থেকে চলে গিয়েছিল। তার ঠিক 4 বছর পরে আমরা দেখতে পাই যেখানে গুগু অনেক সুন্দর বডি বানিয়ে ফেলেছে আর এখন অর্ব ঘরের সমস্ত কাজ অনেক ভালোভাবে করতে পারে। রিনও মাঝে মধ্যে তার বন্ধুদের সঙ্গে দেখা করে যায়, কিন্তু এই 4 বছরের মধ্যে অর্ব কোনো নতুন স্কিল শিখতে পারেনি। সে আগে যেমন ছিল এখনো তেমনই আছে। এইসবের মধ্যে এই 4 বছরে নকাসরাও অর্বের উপরে কোনো হামলা করেনি। আর এইদিকে একদিন রিন অর্বকে জিজ্ঞেস করে যে তার 16 বছর বার্থডেতে সে গুগুকে কেমন গিফট দেবে, যার উত্তরে অর্ব বলল যে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো গিফট দিতে পারো, গুগু সেটাকে নিশ্চয়ই পছন্দ করবে। আর এরই সাথে রিন অর্বকে এও বলে যে আমার মা বাবা আমার 16 বছর বার্থডেতে আমার বিয়ে দিতে চায়, আর এইটাকে আটকানোর জন্য তার জন্মদিনের আগে তার মা বাবাকে তার বয়ফ্রেন্ডের সঙ্গে আলাপ করে দিতে চায়। এই কথা শুনে অর্ব রিনকে একটা পরামর্শ দেয় যে সে যেন গুগুকে তার বয়ফ্রেন্ড বানিয়ে তার মা বাবার সঙ্গে আলাপ করায়। কিন্তু আসলে তারা দুজনকে অনেক বেশি পছন্দ করে, কিন্তু তারা দুজনেই কখনো তাদের ভালোবাসার প্রত্যাহার করেনি। আর এইদিকে গুগুর সঙ্গে দেখা করার জন্য তার বড় ভাই সিন চলে আসে, যেখানে সিন গুগুকে বলে আমি 4 বছর ধরে তোমাকেই খুঁজছি। আর তার সাথে সিন তার পকেট থেকে আংটি বের করে গুগুকে ধন্যবাদ জানায়। আর এই আংটিটা গুগুই সিনকে দিয়েছিল। সিন এই আংটিটা কখনোই বিক্রি করেনি। এখন সিন কৃষিকাজের জিনিসপত্র বিক্রি করে টাকা উপার্জন করে। আর এখন সিন চায় গুগু যেন তার সঙ্গে ফিরে যায় এবং তারা যেন তাদের ছোটবেলার স্বপ্নকে পূরণ করতে পারে। কিন্তু সিন গুগুর সঙ্গে ফিরে যেতে রাজি হয় না, কেননা সে তার বন্ধুদের থেকে দূরে যেতে চায় না, কেননা গুগু এদেরকে তার পরিবার মানত। গুগুর এই কথা শুনে সিন সোজা ব্রিয়রের কাছে যায় এবং আংটিটা ব্রিয়রকে দিয়ে বলে যে আপনি এটা গুগুকে দিয়ে দিয়েন। আর এই আংটিটাকে দেখা মাত্র রিন এটাকে চিনে ফেলে, কেননা রিনই এই আংটিটা গুগুকে দিয়েছিল যখন গুগু সবজি বিক্রি করত। আর এখন রিন গুগুর মুখের অবস্থার সম্বন্ধে আরো ভালোভাবে জানতে চায়। এই কারণে রিন ব্রিয়রের হাত থেকে আংটিটা নিয়ে গুগুকে ফিরিয়ে দেওয়ার জন্য এগিয়ে যায়। আর বাইরে গিয়ে রিন দেখতে পায় যে গুগু আরাম করে জমির উপরে শুয়ে আছে। এই সুযোগে রিন সেই আংটিটা গুগুকে পরানোর চেষ্টা করে, কিন্তু গুগুর আঙুলে এই আংটিটা ঢুকছিলই না। এইসবের মধ্যে গুগুর ঘুম ভেঙে যায় এবং রিনকে তার সামনে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু তবুও রিন তাকে ভালোবাসার প্রত্যাহার করার জন্য একটা সুযোগ দেয়। এইটার জন্য গুগু রাজি হয় না। তখন রিন গুগুকে বলে যে তুমি এর আগেও আমার মা বাবার সামনে আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলে। এই কথা শুনে গুগু বলে আমি তখন নেশাগ্রস্ত অবস্থায় এইরকম কথা বলেছিলাম। এই কথা শুনে রিন রেগে সেখান থেকে চলে যায়। রিন সেখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরে ব্রিয়র গুগুকে একটা নতুন মাস্ক দেয়। আর এই মাস্কটা স্পেশাল ভাবে গুগুর জন্য বানানো হয়েছে। আর এই মাস্কটার অ্যাবিলিটি হচ্ছে যে অ্যালকোহলের জন্য এই মাস্কটা থেকে অনেক পাওয়ারফুল আগুনের ধামাকা বেরোবে। এই কারণে এই মাস্কটা গুগুর অনেক কাজে লাগতে পারে। তারপরে গুগু আর রিনের বার্থডে পার্টিতে যাওয়ার জন্য বেরিয়ে যায় এবং রাস্তা যেতে যেতে মার্কেট থেকে তারা রিনের জন্য কিছু উপহারও কিনে নেয়। কিন্তু গুগু রিনের জন্য সেই ফুলটাই কেনে যেটা রিন সেই দিন ভাঙছিল। কিছুক্ষণ পরে তারা রিনের বাড়ির সামনে পৌঁছে যায়। আসলে এটা বাড়ি না, অনেক বড় একটা মহল। আর সেখানে গিয়ে গুগু সবার প্রথমে তার মন পছন্দের সমস্ত খাবার নিয়ে খাচ্ছিল, কিন্তু গুগু মাস্ক পরে থাকার কারণে সেইখানে সবাই গুগুর দিকেই দেখছিল। কিছুক্ষণ পরে রিন যখন সেইখানে আসে তখন গুগু বেশি দেরি না করে সেই ফুলটা রিনকে দিয়ে দেয়। আর এই ফুলটাকে দেখে রিনের সেই পুরানো কথা মনে পড়ে যায় যেটা সে ভুলার চেষ্টা করছিল। এই কারণে রিন একটু তাড়াহুড়া করে সেখান থেকে চলে যায়। রিন সেইখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরে সেখানকার কিছু ছেলে গুগুর মাস্কের জন্য তাকে ডিস্টার্ব করতে লাগে। এইসবের মধ্যে গুগু একটি ওয়াটার ফাউন্টেনের মধ্যে পড়ে যায়, যেটা দেখে রিন দৌড়ে গুগুর জন্য একটি তোয়ালে নিয়ে আসে এবং তার শরীর থেকে জলগুলো মুছে তার হাল জিজ্ঞেস করে। তারপরে গুগু কিছুক্ষণের জন্য সেইখান থেকে বাইরে চলে যায়, কিন্তু রিন তাকে আবারও খুঁজতে খুঁজতে তার কাছে চলে যায়। আর সেইখানে গিয়ে রিন গুগুকে আরেকবার তার মুখের আঘাতের কথা জিজ্ঞেস করে, কিন্তু এইবারে গুগু সত্যি সত্যি সমস্ত কথা রিনকে বলে দেয়। সমস্ত কথা শোনার পরে রিন বুঝতে পারে যে গুগুই তাকে ধাক্কা দিয়েছে তারই জীবন বাঁচাতে, কিন্তু রিন আগে কখনোই এই কথাটা বুঝতে পারেনি। অবশেষে এত বছর পরে তারা দুজনকেই মেনে নেয়। ওরা দুজনেই প্রথমবার ভালোবাসা ভরা মুহূর্তটাকে এনজয় করতে যাচ্ছিল, তখনই হঠাৎ করে তাদের মাঝখানে জমিটা দুটো ভাগে ভেঙে যায় এবং সেই জমিটা ভাঙার জন্য গুগু নিচে পড়তে লাগে। আর এইদিকে অর্বের ক্রিয়েটার অর্বকে সাবধান করে বলে যে তোমাদের আশেপাশে একটা নকার্স চলে এসেছে এবং খুব তাড়াতাড়ি ওরা তোমাদের উপরে হামলা করবে। আর হ্যাঁ, এইবারে তাদের কোর জমির মধ্যেই আছে। আর দেখতে না দেখতে পুরো মহল ভেঙে নিচে পড়তে লাগে। এটা দেখে অর্ব তাড়াতাড়ি সবাইকে মহল থেকে বাইরে যেতে বলে এবং তাদের সবাইকে বাঁচানোর জন্য ভাল্লুকের রূপ নিয়ে বিল্ডিংটাকে ধরে রাখে। আর এইদিকে গুগু ওপর থেকে পড়ে নিচে কিছু একটা ধরে ঝুলেছিল। আর কিছুক্ষণের মধ্যে কিছু লোক একটা বড় কাপড় ফেলে গুগুকে ওপরে তুলে নেয়। এইসব দেখে গুগুও বুঝে যায় যে এই হামলাটা নকাসরাই করেছে। এই কারণে বেশি দেরি না করে গুগু অর্বকে সাহায্য করার জন্য মহলের ভেতরে চলে যায়। মহলের মধ্যে গিয়ে গুগু রিনের মা বাবাকে দেখতে পায় এবং বিল্ডিংটা ভেঙে পড়ার আগে গুগু তাদের দুজনকে বাইরে নিয়ে চলে আসে। তারপরে যখন গুগু আবারও ভেতরে গেল তখন সে দেখতে পায় যে নকাসরাও একটা বড় ভাল্লুকের রূপ নিয়েছে। আর এই ভাল্লুক
ভালুকটার বডি পুরো পাথর দিয়ে বানানো ছিল। যখন গুগু আগুন দিয়ে সে ভালুকটার উপরে হামলা করে তখন আমরা দেখতে পাই আগুনের প্রভাবে ভালুকটার কিচ্ছুই হয় না, কিন্তু এসব দেখে তারা বুঝতে পারে যে ভালুকের ভেতরের অংশটা নিশ্চয় নরম হবে। তারপরে তারা নকাসের পিঠের উপরে চলে যায় এবং সেখানে দুর্বল জায়গা খুঁজতে লাগে এবং তখনই তারা একটা ছোট্ট ছিদ্র দেখতে পায়। তখনই অর্বের ম্যাজিকের সাহায্যে আনা তীরগুলো দিয়ে গুগু সেই ছিদ্রটাকে একটু বড় করে দেয় এবং সেই ছিদ্রের মধ্য দিয়েই গুগু তার আগুন দিয়ে হামলা করে এবং আমরা দেখতে পাই আগুনের প্রভাবে ভালুকের এক সাইড ভেঙে যায়। কিছুক্ষণের জন্য হলেও তারা কোটটাকে তো বাইরে নিয়ে চলে আসে, কিন্তু সেটাকে ধরার আগে সেই কোটটি আবারও মাটির মধ্যে ঢুকে যায় আর তার কয়েক সেকেন্ডের মধ্যেই নকাশটি অর্বকে ধরে পুরো পিষে দেয়। আর এই নকাশটার মধ্যে একটি অ্যাবিলিটি ছিল, এই অ্যাবিলিটির সাহায্যে সে অর্বের শক্তিকে অ্যাবজর্ব করতে পারে। তারপরে নকাশটি গুগুর উপরেও হামলা করে দেয়, কিন্তু শেষ মুহূর্তে রিন এসে গুগুকে ধাক্কা দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। তখনই সিস্টেম হ্যাং হয়ে যায় এবং আমরা দেখতে পাই পুরো বিল্ডিংটা ভেঙে নিচে পড়ে যায়। আর এইদিকে অর্ব অদ্ভুত একটা ব্যথা পায়, সে জানতো এই ব্যথার কারণ অন্য কিছু একটা হতে পারে। আসলে গুগু রিনকে বাঁচানোর জন্য রিনের উপরে একটা শিল্ডের মতো দাঁড়িয়ে ছিল, যার কারণে বিল্ডিংটা ভেঙে অনেক কিছুই গুগুর পিঠের উপর পড়ে। আর পুরো বিল্ডিং এর ওজন পিঠের মধ্যে নেওয়ার জন্য তার শরীর থেকে রক্ত বেরোতে লেগেছিল, যেটা গিয়ে রিনের মুখের উপরে পড়ছিল। এই সময়টা তাদের দুজনের জন্য উদ্ভাবক একটা সময় ছিল। এইসবের মধ্যে গুগু রিনকে কথা দেয় যে বাইরে গিয়ে তারা ফুল ভাঙতে যাবে, কিন্তু এটা পুরো স্পষ্ট ছিল যে তাদের মধ্যে যে কোনো একজন বেঁচে ফিরতে পারবে। এই কারণে রিন গুগুকে প্রথমবার বা বলতে পারো শেষবারের মতো কিস করে। আর এইদিকে অর্ব অনেক বেশি কষ্ট পাচ্ছিল এবং তার কিছুক্ষণ পরে অর্ব গুগুর রূপ নিয়ে নেয়, যার মানে হলো গুগু আর বেঁচে নেই। এর জন্য অর্ব অনেক উদাস হয়ে যায়। তখনই নকাশ আরেকবার অর্বের উপরে হামলা করে, যার জন্য অর্ব সোজা গিয়ে জলে পড়ে যায়। অর্বের পেছনে পেছনে নকাশ জলে ঝাঁপ দিয়ে দেয়। নকাশের বডিটা অনেক উত্তপ্ত ছিল, যার কারণে জলে পড়া মাত্রই নকাশের বডিটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং তার সাথে কোটটাও বাইরে চলে আসে। বাঁচার জন্য নকাশের কোটটা জলের মধ্যে ঢুকে যায়। আর এইদিকে অর্বের ক্রিয়েটার অর্বকে এসে বলে যে নকাশের কোটটা অনেক স্পিডে পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। আর অর্বকে এও বলে যে তুমি তাড়াতাড়ি সে কোটটিকে ধরে নষ্ট করে দাও, কেননা সে কোটটির মধ্যেই নকাশের জীবন লুকিয়ে আছে। কিন্তু অর্ব এটার উপরে নজর না দিয়ে গুগুর কাছে যেতে লাগলো। উপরে গিয়ে অর্ব দেখে রিনের বাড়ির লোক রিনকে বাইরে নিয়ে চলে এসেছে। এখন শুধু রিন অজ্ঞান হয়ে আছে এবং রিনের সাথে গুগুরও বডি বাইরে নিয়ে আসা হয়েছে। তখনই আমরা দেখতে পাই গুগুর দাদা সিন গুগুর বডিটা নিয়ে সেখান থেকে চলে যায়। আর ওইদিকে গুগুর আত্মা তার পরিবার এবং তার বন্ধুদের থেকে দূরে চলে যাচ্ছিল, কিন্তু সে এখনো অর্বের মনের মধ্যেই বসেছিল। তারপরে অর্ব ব্রিয়র এবং পাইরনকে বলে আমি এখন এই বাড়ি থেকে চলে যাব, কেননা আমি চাই না যে আমার জন্য নকাশরা তোমাদের উপরেও হামলা করুক। আর এইদিকে রিনের জ্ঞান ফেরা মাত্রই সে দৌড়ে গুগুর সঙ্গে দেখা করার জন্য চলে আসে। রিনকে ঘরের দিকে আসতে দেখে অর্ব অনেক ভয় পেয়ে যায়, কেননা সে এটা বুঝতে পারছিল না যে গুগুর মৃত্যুর কথা সে তাকে কিভাবে বলবে। এই জন্য অর্ব রিনের আসার আগে গুগুর রূপ নিয়ে নেয়। ঘরে ঢোকা মাত্র গুগুকে দেখে রিন অনেক আনন্দিত হয়ে যায় এবং রিন গুগুকে জড়িয়ে ধরে নেয়। আর রিন যখন গুগুকে অর্বের কথা জিজ্ঞেস করে তখন গুগু বলে যে নকাশের সাথে লড়াই করার সময় অর্ব মারা গেছে এবং সে তাকে গুগুরই কবরে নিয়ে যায়। রিন এটা ভাবছিল যে কবরটা হচ্ছে অর্বে, যার জন্য সে অর্বকে মনে করে অনেক কান্না করে। কিন্তু রিন অবাক তো তখন হয়ে যায় যখন গুগু তাকে বলে আমি কেনাকাটা করার জন্য বাইরে যাচ্ছি, কেননা রিন গুগুর সঙ্গে ফুল ভাঙতে চায়, যার জন্য রিন তাকে সন্ধ্যেবেলা দেখা করার জন্য বলে। এটা শুনে গুগু আমাদের অর্ব রাজি হয়ে যায়। রিন চলে যাওয়ার পরে ব্রিয়র এবং পাইরন তাকে কিছু খাবার এবং কিছু পয়সা দিয়ে দেয়, যেটা নিয়ে অর্ব সোজা সেইখান থেকে চলে যেতে লাগলো। সেই দিন সন্ধ্যেবেলায় রিনের বাবা রিনকে সে ঘাসের উপরে শুয়ে থাকতে দেখে এবং তিনি যখন রিনের কাছে যায় তখন রিন বলে যে সে এখন অন্য কাউকে বিয়ে করতে চায় না, কেননা আমি একজনকে ভালোবাসি। এবং তার কিছুক্ষণ পরে রিন আমাদের বলে যে সে জানে যে বিল্ডিংটা ভেঙে পড়ার কারণে গুগু আগেই মরে গেছে, কিন্তু সে এটা জেনে খুশি ছিল যে গুগু অর্বের সাথেই আছে। আর ওইদিকে অর্ব 4 দিন হাঁটার পর তার ক্রিয়েটারকে 4টে প্রশ্ন করে, যেগুলির উত্তরে অর্বের ক্রিয়েটার তাকে বলে যে নকাশটা তোমার উপরে প্রতিনিয়ত হামলা করতেই থাকবে যতক্ষণ না তোমাকে মেরে তোমার শক্তিগুলো তারা অ্যাবজর্ব করে নিচ্ছে। তোমার কাজ হলো এই পৃথিবী থেকে অনেক ইনফরমেশন কালেক্ট করা, আর এমনটা করার জন্য নকাশরা প্রতিনিয়ত তোমাকে আটকাতেই থাকবে। যার উত্তরে অর্ব বলল যে আমার বদলে তুমি কেন নকাশদেরকে মেরে দিচ্ছ না। এটা শুনে অর্বের ক্রিয়েটার বলল যে আমি এমনটা করতে পারবো না, এই কাজটা তোমার, তাই এটা শুধু তোমাকে করতে হবে। তারপরে অর্ব চেনা একটা গন্ধ পায়, আর এই গন্ধটার পেছনে পেছনে যখন অর্ব গেল তখন অর্ব দেখতে পায় যে পাইরন তার পেছনে পেছনে আসছে। আসলে পাইরন অর্বকে সাহায্য করতে চায়, যার কারণে পাইরন ব্রিয়রের ঘর থেকে অর্বের পেছনে আসছে। কিন্তু অর্ব এটা চায় না যে গুগুর মতোই তার কাছের কোনো লোক তার জন্য মারা যায়। এই কারণে অর্ব পাইরনকে ঘরে ফিরে যেতে বলে, কিন্তু পাইরন কোন রকম ভাবে অর্বকে একা ছেড়ে ঘরে ফিরে যেতে চায় না। এই টপিকে কিছুক্ষণ ঝগড়া করার পর অর্ব এতে রাজি হয়ে যায়। রাস্তায় চলার সময় বারবার অর্ব পাইরনকে ইগনোর করছিল, কিন্তু পাইরন হার না মেনে বারবার অর্বের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল। এরকম করতে করতে কিছুদিন পরে ওরা একটা শহরে পৌঁছে যায়, যেখানে পৌঁছে প্রথমবার পাইরন খাবার খাওয়ার জন্য অর্বকে শহরের ভেতরে যেতে বলে। আর একটা খাবারের দোকানের মধ্যে গিয়ে পাইরন অনেক রকমের খাবার
খাবার অর্ডার করে দেয়। এইসব দেখে অর্ব অনেক বেশি অবাক হয়ে যায় আর সে পায়রনকে তাড়াতাড়ি খাবারগুলো শেষ করার কথা বলে, কেননা তারা বেশি সময়ের জন্য এক জায়গায় থাকতে পারবে না, কারণ নকাশরা এদের উপরে হামলা করলে এই শহরের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু পায়রন সেই যে খাবার খেতে বসেছে আর ওঠার কোনো নামগন্ধই নেই। এই কারণে অর্ব সে গ্রাম থেকে বাইরে এসে পায়রনের অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। আর সেখান থেকে বাইরে এসে অর্ব আরেকবার তার ক্রিয়েটারকে ডেকে নকাশের সম্বন্ধে জিজ্ঞেস করে, যার উত্তরে অর্বের ক্রিয়েটার বলে, কিছুক্ষণ আগে নকাশরা তোমাদের থেকে 1 কিলোমিটার দূরে ছিল। তারা যখন এই টপিকে আলোচনা করছিল তখনই সেখানে পায়রন চলে আসে, যে কিনা অর্বকে নিজে নিজে কথা বলতে দেখে একটু অবাক হয়ে যায়। আর এই কারণে অর্ব তার এবং তার ক্রিয়েটারের কথা পায়রনকে বলে দেয়। তারপরের দিন রাস্তায় চলতে চলতে পায়রন একটি ফল দেখতে পায়, আর এই ফলটাকে এখন পায়রন খেতে চায়। এই কারণে অর্ব ফলটিকে পারার জন্য গাছে ওঠার অনেক চেষ্টা করে, কিন্তু অর্ব সে গাছটিতে চড়তে পারছিল না। এইসব দেখে পায়রন অর্বকে মাছের রূপ নিতে বলে, কেননা মাছ অনেক তাড়াতাড়ি যে কোনো গাছে অনেক সহজে উঠে যেতে পারে। কিন্তু মাছের সম্বন্ধে কোনো কথাই অর্বের মনে আসছিল না। আসলে আগের বারে নকাশদের সঙ্গে লড়াই করার সময় নকাশরা মাছকে মেরে মাছের সমস্ত শক্তিকে অ্যাবজর্ব করে নিয়েছিল, যেটার জন্য অর্বের মাছের সম্বন্ধে কিছু মনে পড়ছে না। তখনই অর্ব নিজেকে আগের থেকে আরো অনেক বেশি শক্তিশালী করার সিদ্ধান্ত নেয়, কেননা অর্বেরা চায় না যে মার্চের মতোই তার বাকি বন্ধুদের স্মৃতিগুলো নকাশরা অ্যাবজর্ব করে নিক। সেই দিনই সন্ধ্যাবেলা পায়রন অর্বকে তাদের আগের হামলার প্ল্যানের সম্বন্ধে জিজ্ঞেস করে, যেটার উত্তরে অর্ব বলল যে গুগু আগুন দিয়ে নকাশের উপরে হামলা করেছিল। তারপর নকাশটি যখন জলে ঝাঁপ দিয়েছিল তার শরীরে জল ছোঁয়া মাত্রই তার পাথরের বডিটা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। এইসব শুনে পায়রন বলল, যে কোনো পাথরকে গরম করার পর সেটিকে আবার ঠান্ডা করলে সেই পাথরটা অনেক দুর্বল হয়ে যায়, আর এই কারণে মনে হয় নকাশের বডিটা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। তারপরে পায়রন অর্বকে ও বলে যে, আমি এমন একটা জায়গার সম্বন্ধে জানি যেখানে গেলে তুমি আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। একটা জাহাজ ছিল যেটা তাদেরকে শহরলাইন পর্যন্ত নিয়ে যাবে। তারপরে তারা জাহাজ বন্দরের দিকে এগিয়ে যায়, আর সেইখানে যাওয়া মাত্রই একটি মেয়ে তাদের দুজনকে জাহাজের মধ্যে উঠতে বলে, আর এটার জন্য তারা দুজনে রাজি হয়ে যায়। জাহাজে ওঠা মাত্রই পায়রন এবং অর্বকে আলাদা করে দেওয়া হয়। তারপরে জাহাজের অফিসার তাদেরকে বন্দি বানিয়ে বলে যে তারা জ্যানিড আইল্যান্ডের মধ্যে যাচ্ছে, আর সেখানে গিয়ে তাদের জীবনের শেষ মুহূর্ত শুরু হবে। জ্যানিড আইল্যান্ডের মধ্যে পৌঁছে অর্ব নেকড়ের রূপ নিয়ে এসে জেল থেকে পালিয়ে পায়রনকে খুঁজতে লাগে। আসলে পায়রনকে অনেক উঁচু একটা জেলের মধ্যে আটকে রাখা হয়েছিল, আর এখনো অর্ব তীরের সাহায্যে সেইখানে ওঠার চেষ্টা করছে। সে অনেক উঁচু পর্যন্ত উঠে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে অর্বের পা পিছলে যায়, যার কারণে সে নিচে পড়ে যায়। আর এমনটা করতে সে মেয়েটা অর্বকে দেখে নেয়, যে মেয়েটা অর্ব এবং পায়রনকে জাহাজের মধ্যে উঠিয়েছিল। সেই মেয়েটা অর্বকে বলল, সমস্ত ভয়ঙ্কর ক্রিমিনাল গুলোকে সব থেকে সুরক্ষিত জেলের মধ্যে রাখা হয়, আরে পুরো আইল্যান্ডটাকে তুমি একটা জেল বলতে পারো। অর্ব সেই মেয়েটার উপরে অনেক রেগেছিল, কিন্তু এই মেয়েটা জানতো যে এইখানে তাদের সবার সঙ্গে কি হবে। এই কারণে মেয়েটা অর্বকে বন্ধুত্বের হাত বাড়িয়ে বলে যে এই আইল্যান্ডের মধ্যে একটা লড়াই হয়, আর এই লড়াইয়ের মধ্যে যে জিতবে তাকে এই আইল্যান্ডের রাজা বানিয়ে দেওয়া হবে। তো গাইস, এর সাথে টু ইউর ইটার্নিটি 4 নম্বর পার্টটা আমি এইখানে শেষ করছি। এরকম ভাবে ভালোবাসতে থাকুন, দেখা হচ্ছে পরের পার্টে, ততক্ষণের জন্য বাই।